আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস। নিজেদের দাপ্তরিক ওয়েবসাইটে এই তথ্য জানিয়েছে তারা। ওয়েবসাইটে ট্রাম্পের সাম্প্রতিক যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে হামাস বলেছে, গাজায় আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন থামাতে সর্বশেষ যে প্রস্তাবটি মধ্যস্থতাকারীরা দিয়েছেন সেটি নিয়ে নিজেদের মধ্যে এবং নিজেদের মিত্র গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনা শেষ করেছি। আমাদের ভ্রাতৃপ্রতিম মধ্যস্থতাকারীদের ইতোমধ্যে আমরা জানিয়েছি যে আমরা প্রস্তাবটিকে খুবই ইতিবাচক বলে মনে করছি। নতুন এই প্রস্তাবের ফ্রেমওয়ার্কের আওতায় আলোচনা পর্ব শুরু করতে হামাস পুরোপুরি প্রস্তুত। গত সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি প্রস্তাব দেন ডোনাল্ড ট্রাম্প। সেই প্রস্তাবে বলা হয়, গাজায় 60 দিনের জন্য যুদ্ধবিরতি হবে। বিরতির এই সময় সেখানে অভিযান বন্ধ রাখবে ইসরায়েলি বাহিনী এবং গাজায় বন্দী ইসরায়েলি পণবন্দীদের মধ্যে এখনও যারা জীবিত আছেন তাদের সবাইকে এই সময়সীমা শেষ হওয়ার আগে মুক্তি দিতে হবে। পাশাপাশি যুদ্ধবিরতির 60 দিনে গাজায় খাদ্য ও ত্রাণবাহী ট্রাকের প্রবেশ বৃদ্ধি করা হবে এবং গুরুতর অপরাধী নন কিন্তু ইসরায়েলি কারাগারে বন্দী আছেন এমন সব ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেবে ইসরায়েল। গত 29 জুন ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন আগামী সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি হবে বলে আশা করছেন তিনি। পরের দিন 30 জুন হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। তারপর গত 1 জুলাই মঙ্গলবার এই নতুন যুদ্ধবিরতি চুক্তির ব্যাপারটি প্রকাশ্যে আনেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্পের এই নতুন প্রস্তাবে সম্মতি দিয়েছিলেন আগেই। শুক্রবার প্রস্তাবের ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে হামাসকে 24 ঘন্টার ডেডলাইন দিয়েছিলেন ট্রাম্প। সেই ডেডলাইন শেষ হওয়ার আগেই ইতিবাচক সাড়া দিল হামাস। এদিকে গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি গণহত্যা। ইসরায়েলি বাহিনীর অভিযানে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত অবরুদ্ধ উপত্যকায় নিহত হয়েছেন 138 জন এবং আহত হয়েছেন আরও 625 জন। শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে ইসরায়েলি বাহিনীর বৃহস্পতিবার শুক্রবারের অভিযানের জেরে গাজায় গত 21 মাসে মোট নিহতের সংখ্যা 57,268 জন এবং আহতের সংখ্যা 1,35,173 জনে পৌঁছেছে। তবে আহত ও নিহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। ধ্বংসস্তূপের তলায় অনেকে চাপা পড়ে আছে, তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতিরোধ যোদ্ধাদের হামলায় আরও 2 সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েল। উত্তর ও দক্ষিণ গাজায় পৃথক 2টি হামলায় এই সেনাদের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন আরও কিছু সেনা। নিহত 2 সেনা হলেন 19 বছর বয়সী সার্জেন্ট আসাফ জামির ও একই বয়সী সার্জেন্ট ইয়াইর এলায়াহু। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, আসাফ জামিরের বাড়ি ইসরায়েলের দিমোনা শহরে। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর 53তম আর্মড ব্যাটালিয়নের সৈনিক ছিলেন। শুক্রবার দক্ষিণ গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান চলাকালে ট্যাঙ্ক বিধ্বংসী গোলার আঘাতে নিহত হন আসাফ। তার সঙ্গে আরও 2 সেনা আহত হয়েছেন। আর ইয়াইর এলায়াহুর বাড়ি ইসরায়েলের এজের শহরে। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর গাজা ডিভিশনের নর্দার্ন ব্রিগেডের একজন কমব্যাট ইঞ্জিনিয়ারিং সৈনিক ছিলেন। রকেটের আঘাতে ভারী সাঁজোয়া যান বিস্ফোরণে নিহত হয়েছেন তিনি। এই দুজনের নিহতের মধ্য দিয়ে গত প্রায় 2 বছরে গাজায় নিহত সেনার সংখ্যা পৌঁছালো 882 জনে। গত 30 জুন ইসরায়েলি সংবাদ মাধ্যম কান জানিয়েছিল 2023 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন 880 জন ইসরায়েলি সেনা এবং আহত হয়েছেন আরও 5844 জন। আল জাজিরা জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিস শহরে শুক্রবার ইসরায়েলি দখলদার সেনাদের সাথে প্রতিরোধ যোদ্ধাদের তুমুল সংঘর্ষ হয়। যোদ্ধাদের হামলার পর ওই এলাকায় ইসরায়েলি হেলিকপ্টার মোতায়েন করা হয়। এছাড়া ফাইটার জেট থেকেও বোমা হামলা শুরু হয়। স্থলবাহিনী শুরু করে কামানের গোলা নিক্ষেপ। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, খান ইউনিসের প্রচণ্ড বন্দুকযুদ্ধ চলার সময় সামরিক হেলিকপ্টার থেকে অন্তত 2টো মিসাইল ছোড়া হয়েছে। এদিকে গাজায় দখলদার সেনাদের ওপর প্রতিরোধ যোদ্ধাদের হামলার একটি ভিডিও প্রকাশ করেছে আল জাজিরা। ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডসের ওই হামলাটিতে গাজা সিটির শেজাইয়া এলাকায় একদল ইসরায়েলি সেনাকে টার্গেট করা হয়। ইসরায়েলি সেনাবাহিনীর একটি কনভয় লক্ষ্য করে শুরুতে মাইন বিস্ফোরণ এবং এরপর ট্যাঙ্কের উপর সরাসরি হামলা চালানো হয়। হামলার মুখে প্রাণ বাঁচাতে একটি বাড়িতে আশ্রয় নেওয়া সেনাদের উপরেও উপর্যুপরি হামলা চালানো হয়। ট্যাঙ্ক বিধ্বংসী ও দুর্গ বিধ্বংসী গোলা ব্যবহার করা হয়েছে ওই হামলায়। এছাড়া যোদ্ধার খুব কাছ থেকে সেনাদের সাথে বন্দুক যুদ্ধে লিপ্ত হয়। ভিডিওতে দেখা গেছে যোদ্ধারা 6টি অ্যান্টি ট্যাঙ্ক বিস্ফোরক প্রস্তুত করে এবং ইসরায়েলি গাড়িবহরের ওপর সেগুলোর বিস্ফোরণ ঘটায়।
এরপর চারপাশে ধোঁয়া ছড়িয়ে তার আড়ালে একটি বাড়িতে আশ্রয় নেয় সেনারা। সেই বাড়িতেও হামলা চালানো হয়। 107 মিলিমিটারের টিপিজি দিয়ে বাড়িটিতে হামলা করা হলে সেখানে আগুন ধরে যায়। সেই বাড়িতে 10 জন সেনা ছিল। এছাড়া আরেকটি বাড়িতে অফিসার সহ 20 সেনা আশ্রয় নিলে সেখানেও রকেট হামলা করে যোদ্ধারা। প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি রাশিয়ার এই সিদ্ধান্তকে সাহসী পদক্ষেপ বলে আখ্যা দিয়েছেন। এর আগে চীন, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান ও পাকিস্তান কাবুলে রাষ্ট্রদূত নিয়োগ করলেও তালেবান সরকারের 4 বছরের শাসনামলে রাশিয়াই একমাত্র দেশ যারা তাদের সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল। বৃহস্পতিবার কাবুলে রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি জিরোনোভের সঙ্গে বৈঠক করেন মুত্তাকি। সেখানে দিমিত্রি আনুষ্ঠানিকভাবে রুশ সরকারের সিদ্ধান্ত জানিয়ে দেন যে রাশিয়া ইসলামিক আমিরাত অফ আফগানিস্তানকে স্বীকৃতি দিচ্ছে। এই স্বীকৃতিকে মুত্তাকি ইতিবাচক সম্পর্কের নতুন অধ্যায়, পারস্পরিক সম্মান এবং গঠনমূলক অংশীদারিত্ব এর সূচনা হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, এটি অন্য দেশগুলোর জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। 2021 সালের আগস্টে ক্ষমতায় ফেরার পর থেকেই আন্তর্জাতিক স্বীকৃতি ও বিনিয়োগের জন্য চেষ্টা করে যাচ্ছে তালেবান সরকার। যদিও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তারা আন্তর্জাতিকভাবে সমালোচিত। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আফগানিস্তানে ইসলামিক আমিরাত সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দ্বিপাক্ষিক কার্যকর সহযোগিতার পথে গতি আনবে। মন্ত্রণালয় জানায়, তারা জ্বালানি, পরিবহন, কৃষি, অবকাঠামো খাতে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনা দেখছে। সন্ত্রাস ও মাদক চোরাচালানের বিরুদ্ধে কাবুলকে সহযোগিতা অব্যাহত রাখবে রাশিয়া। 2021 সালে তালেবান ক্ষমতা নেওয়ার পর অনেক দেশ তাদের কূটনৈতিক মিশন বন্ধ করলেও রাশিয়া তার কাবুল দূতাবাস চালু রেখেছে। টেলিগ্রামে এক বার্তায় তারা জানায়, কাবুলের সঙ্গে সংলাপ সম্প্রসারণ আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে 2022 সালে তালেবান সরকারের সঙ্গে প্রথম আন্তর্জাতিক অর্থনৈতিক চুক্তি করে রাশিয়া, যার আওতায় আফগানিস্তানে তেল, গ্যাস ও গম রপ্তানির সিদ্ধান্ত হয়। এরপর চলতি বছরের এপ্রিলে তালেবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে সরায় রাশিয়া। হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাশেম বলেছেন, লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ অস্ত্র সমর্পণ করবে না। হিজবুল্লাহ পরিচালিত আল মানা টিভিতে দেয়া ভাষণে তিনি একথা বলেন। নাঈম কাশেম বলেন, যারা প্রতিরোধ যোদ্ধাদের অস্ত্র ত্যাগ করতে বলে তাদের জবাবে বলতে চাই, প্রথমে আগ্রাসন বন্ধ করতে হবে। দখলদারিত্বের সমালোচনা না করে যারা প্রতিরোধ করে তাদের অস্ত্র ত্যাগ করতে বলার কোনো অর্থ নেই। তিনি বলেন, হিজবুল্লাহ কখনোই এমন সিদ্ধান্ত মেনে নেবে না। মাতৃভূমিকে রক্ষা করার জন্য লড়াই করতে কারো অনুমতি দেওয়ার দরকার হয় না। তবে যদি প্রতিরক্ষার জন্য কার্যকর ও বিকল্প কোনো প্রস্তাব উত্থাপন করা হয়, তাহলে আমরা অবশ্যই আলোচনার টেবিলে যেতে প্রস্তুত আছি। হিজবুল্লাহ প্রধান এমন এক সময় এই বক্তব্য দিলেন যখন যুদ্ধবিরতির শর্ত ভেঙে লেবাননে ফের হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার দক্ষিণ লেবাননে একটি বাড়ি, একটি কাপড়ের কারখানা ও একটি সরকারি বুলডোজার গোলা নিক্ষেপ করে ধ্বংস করেছে ইসরায়েলি সেনারা। এতে অন্তত 1 জন নিহত ও 3 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। লেবাননের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরের দিকে লেবাননের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ নাবাতিয়ে এর আইতা আল শাব শহরের একটি বাড়ি, মেইস এল জাবাল শহরে একটি সরকারি বুলডোজার এবং মারজায়ুন শহরের একটি কাপড়ের কারখানা ইসরায়েলি গোলায় ধ্বংস হয়েছে। ইরানের তেল বাণিজ্যে আবারও আঘাত এনেছে ট্রাম্প প্রশাসন। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাজস্ব মন্ত্রণালয়ের জারি করা নতুন আদেশ অনুযায়ী ইরান থেকে তেল নিয়ে ইরাকি পণ্য হিসেবে বিক্রিতে জড়িত একটি চক্র এবং তেহরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর একটি আর্থিক প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। ট্রাম্প প্রশাসনের রাজস্ব মন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, তেহরান রাজস্বের উৎসের উপর আমাদের চাপ প্রয়োগ অব্যাহত থাকবে। এর মাধ্যমে ইরানি শাসক গোষ্ঠীর অস্থিতিশীলতা সৃষ্টিকারী কার্যক্রমে অর্থায়নে ব্যাঘাত ঘটানো হবে। মন্ত্রণালয় থেকে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান থেকে কোটি কোটি ডলারের জ্বালানি তেল ক্রয় ও পরিবহন করা হচ্ছে। এতে জড়িত আছে ইরাকি ব্রিটিশ ব্যবসায়ী সালিম আহমেদ সাইদের পরিচালিত একাধিক প্রতিষ্ঠানের একটি চক্র। ওই ব্যক্তি অন্তত 2020 সাল থেকে এই কাজ করে আসছেন বলে প্রশাসন জানতে পেরেছে। স্কট বেসেন্টের কার্যালয় থেকে বলা হয়, সাইদের প্রতিষ্ঠান ও পরিবহন ব্যবস্থা ব্যবহার করে ইরানের তেল ইরাকের তেলের সঙ্গে মেশানো হয়। ভুয়া নথি ব্যবহার করে এগুলোকে ইরাকের তেল হিসেবে ইরাক বা সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে পশ্চিমা দেশের কাছে বিক্রি হচ্ছে। এই নিষেধাজ্ঞাগুলো এসেছে এমন এক সময় যখন 22 জুন যুক্তরাষ্ট্র ইরানের 3টি পরমাণু স্থাপনায় বিমান হামলা চালায়, যার মধ্যে ছিল গভীর ভূগর্ভস্থ
ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। পেন্টাগনের মতে এই হামলায় ইরানের পরমাণু কর্মসূচি 1 থেকে 2 বছর পিছিয়ে গেছে। নতুন আদেশে কয়েকটি তেলবাহী জাহাজের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এগুলো গোপনে ইরানি তেল পরিবহনে যুক্ত ছিল বলে দাবি করা হয়েছে। এছাড়া হিজবুল্লাহ নিয়ন্ত্রিত আর্থিক প্রতিষ্ঠান আল-কার্দ, আল-হাসান ও এর কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মার্কিন প্রশাসনের মতে ওই ব্যক্তিরা কোটি কোটি ডলার মূল্যের লেনদেন করে হিজবুল্লাহকে গোপনে সহায়তা করেছে। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাষ্ট্রে আকস্মিক বন্যায় অন্তত 24 জনের মৃত্যু হয়েছে। এছাড়া একটি গ্রীষ্মকালীন ক্যাম্প থেকে 25 জনেরও বেশি মেয়ে শিশু বন্যায় ভেসে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার টানা ভারী বৃষ্টিপাতের ফলে দক্ষিণ মধ্য টেক্সাসের গুয়াডালুপে নদীর পানি উপচে আকস্মিক প্রাণঘাতী বন্যার সৃষ্টি হয়। টেক্সাসের গভর্নর ড্যান প্যাট্রিক বলেন, মাত্র 45 মিনিটে গুয়াডালুপে নদীর পানি 26 ফুট বেড়ে যায়। কার্ভিল শহরের প্রশাসনিক প্রধান ড্যালটন রাইস সাংবাদিকদের জানান, এই মারাত্মক বন্যা ভোরের আগে হঠাৎ করে আঘাত হানে, ফলে কর্তৃপক্ষের পক্ষে কোনো ধরনের সতর্কতা বা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া সম্ভব হয়নি। প্যাট্রিক জানান, একটি গ্রীষ্মকালীন ক্যাম্পে থাকা 700 জনের বেশি শিশুর মধ্যে 23 জন মেয়ে এখনও নিখোঁজ। ক্যাম্প পরিচালক একটি বার্তায় জানায়, গ্রীষ্মকালীন ছুটিতে প্রায় 750 জন শিশু সেখানে ছিল, সেখানে ভয়াবহ মাত্রায় বন্যা হয়েছে। উদ্ধারকারী দল শতাধিক মানুষকে উদ্ধার করেছে এবং অনেক নিখোঁজকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রেখেছে। এলাকা জুড়ে 14টি হেলিকপ্টার ও 1 ডজন ড্রোন উঠছে। গাছ থেকে ও প্রবাহিত পানির ভেতর থেকে লোকজন উদ্ধারে শত শত উদ্ধারকারী কাজ করছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।